নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। টেস্টি মুভ উইথ বর্ষার একটা নতুন ভিডিও, যেটা একটু ডিফারেন্ট হতে চলেছে। জেনারেলি আমি সবসময় দেখেছি ঘুরে ফিরে খাওয়া দাওয়া করেছি এবং এখনো করছি, এবং সেই জায়গার ইনফরমেশন তোমাদের সামনে নিয়ে আসি। আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট, কেননা সবসময় তো আমাদের বাইরে গিয়ে খাওয়া হয় না, তো কিছু ডিলিশিয়াস খাবার কখনো মনে হয় বাড়িতেও বানিয়ে যদি খাওয়া যায়। তো একটা রেসিপি যেটা হয়তো খুবই কমন রেসিপি, আমরা সবাই খেয়েছি, আপনারা সবাই খেয়েছেন, তো আমি আমার স্টাইলে সেটা বানিয়েছি। এবং আমি তখনই ভাবছিলাম যে আমার বন্ধুদের সাথে শেয়ার করি, আমার ইউটিউবের ফ্যামিলি তাদের সাথে শেয়ার করি। তো আমি বানানোর সময় ভিডিওটা করেছি। ভালো লাগলে আশা রাখবো তোমরা আমার পাশে থাকবে, যেরকম এতদিন রয়েছো। লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমি আর বেশি কথা বলবো না, চলো দেখে নি কি রান্না করেছি আর কিভাবে রান্না করেছি। যারা এখনো একদম আনকোর আমার মতো অত ভালো রান্না করতে জানো না, তারাও ট্রাই করতে পারো। ভীষণ ইজি রেসিপি, আমিও এক জায়গা থেকে শিখেছি, তার লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো কোথা থেকে আমি শিখেছি, এবং তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি রেসিপিটা। ভালো লাগলে কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো কমেন্ট করে, এবং বাড়িতে রান্না করে খেয়ে জানিও কেমন লাগলো। ওকে, তাহলে চলো দেখা যাক কি রান্না করেছিলাম। আর রেসিপিটা আজকের হচ্ছে মাটার পানির। তো যার জন্য আমি নিয়ে নিয়েছিলাম প্রথমে 150 গ্রাম মতো পানির। পানিরটাকে আমি একটু উষ্ণ জলে নুন দিয়ে চুবিয়ে রেখেছিলাম, যাতে পনিরটা নরম হয়ে যায় রান্নার সময়। এবার একটা সসপ্যানে আমি কিছুটা সাদা তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তার সাথে নিয়েছিলাম 1 টেবিল চামচ বাটার। আপনি চাইলে পুরো রান্নাটা কিন্তু বাটারও করতে পারেন। বাটারটা তেলের সাথে ভালো করে গলে মিশে গেলে এরপরে আমি দিয়ে দেবো আগে থেকে কুচি করে রাখা টমেটোগুলো কিন্তু আমি আগেই কেটে রেখেছিলাম, এবং টমেটোটাকে পিউরি হিসেবে রেডি করতে হবে এই বাটারের মধ্যে দিয়ে। তো দেখুন, একদম হাই ফ্লেমে আমি হাই আঁচে রেখেছি, একদম উচ্চ তাপমাত্রায় আপনি এইবার পুরো টমেটোটাকে বাটারের মধ্যে মিক্স করতে থাকবেন, এবং দেখবেন আস্তে আস্তে টমেটোটা গলতে শুরু করবে। এখানে কিন্তু একটা কথা বলে রাখি, কোনো জল আমি ব্যবহার করিনি, কেন জল ব্যবহার করলে টমেটো কিন্তু গলতে অনেক সময় নেবে। তার থেকে আপনি একদম এক্সাক্ট মাখন এবং টমেটোর যে ফ্লেভারটা সেটা চেয়েছিলাম, তাই জন্য টমেটো এবং মাখনকে মিশতে দিয়েছিলাম, এবং যাতে মাখনের মধ্যেই টমেটোটা মেল্ট হয় সেজন্যই কিন্তু একদম হাই আছে এই টমেটোটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে কুক করি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। সুন্দর একটা রঙের জন্য দিয়ে দেবো 1 চামচ মতো কাশ্মীরি রেড মির্চ। টমেটোটা সেদ্ধ হয়ে এসছে, অলমোস্ট নিজের জলও ছাড়তে শুরু করে দিয়েছে, মেল্টে হয়ে মাখনের সঙ্গে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আর রঙও আসছে। কাশ্মীরি মির্চ দিয়েছি যেহেতু, তো আপনারা কিন্তু এটা বুঝতেই পারবেন। এবং দেখুন, আমি একটু তাড়াতাড়ি রান্নাটা হওয়ার জন্য একটু খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলতে শুরু করে। টমেটো অলমোস্ট গলে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি একটু কাজু দিয়ে দেবো টেস্টটা এবং গ্রেভিটা ভালো করার জন্য। আপনারা চাইলে কিশমিশও অ্যাড করতে পারেন, কিন্তু আমি কিশমিশটা অ্যাড করিনি, শুধু কাজু দিয়েছি। কাজুটা আমি আগে জলে ভিজিয়ে রেখেছিলাম খানিকক্ষণ। আপনারা চাইলে 1/2 ঘন্টা কি 1 ঘন্টা বা ওভারনাইটও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি কাজুটা দেওয়ার পর আরও খানিকক্ষণ একটু কুক করে নিলাম। অলরেডি টমেটো এবং বাটারের যে মিক্সচারটা ছিল, দেখুন সেখান থেকে বাটার কিন্তু বেরোতে শুরু করেছে বা তেল ছাড়তে শুরু করেছে। এবার এই মিশ্রণটাকে আমি মিক্সিতে নিয়ে নেব, এটাকে পুরোটাকে পেস্ট করার জন্য। টমেটো পেস্ট রেডি হয়ে গিয়েছে। এরপর ওই সেম ফ্রাই প্যানে একটু সামান্য তেল দিয়ে গোটা জিরে দিয়ে, আপনারা চাইলে রান্নাটা কিন্তু কড়াতেও করতে পারেন, আমি সুবিধার জন্য আমার হাতের কাছে এটাই ছিল তো করলাম। এরপর আপনি একটা গোটা পেঁয়াজকে কুচো কুচো করে কেটে নিয়ে হালকা লাল করে ভেজে নিলাম। পেঁয়াজটা অল্প আছে, আমি লাল লাল করে ভেজে নিচ্ছি, যাতে পুড়ে না যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। এবং পেঁয়াজটা যতক্ষণ হচ্ছে ভালো করে, সেই সময় আমি একটু আদা রসুন কুচি করে, এবং তার মধ্যে স্বাদ মতো, মানে আপনারা যতটা ঝাল খাবেন সেই পরিমাণ মতো লঙ্কা নিয়ে পেস্ট করে নেব। আমরা ঝাল খুব একটা বেশি খাই না, তাই একটাই লঙ্কা দিয়েছিলাম, এবং শীতকালে দেখবেন লঙ্কাগুলো ঝাল কিন্তু সেই থাকে। যে লঙ্কাগুলো এখন ছিল আমার ঘরে ভালো ঝাল ছিল, তাই আমি একটাই দিয়ে নিয়েছিলাম পেস্ট বানানোর সময়। এবার ওই পেস্টটাকে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে
কষাতে থাকবো যতক্ষণ না কাঁচা গন্ধ, আদা রসুন এবং পেঁয়াজের যে কাঁচা গন্ধ আছে সেটা যতক্ষণ না যাচ্ছে আমি কিন্তু পেস্টটা কুক করতে থাকবো। ফ্রাই প্যানের মধ্যে নাড়াতে থাকবো অল্প আঁচে। এই সময় এই মিশ্রণটার মধ্যে আমি যে আগে থেকে পেস্ট করে রেখেছিলাম টমেটো এবং কাজু বাদাম বাটাটা, সেটাও কিন্তু আমি মিক্স করে দেবো ধীরে ধীরে, এবং তারপরে এই সমস্ত মিশ্রণটা নাড়াতে থাকবো যতক্ষণ না এটার থেকে তেল ছাড়ছে। এবার এটা সম্পূর্ণ কাঁচা গন্ধগুলো চলে গেলে ধীরে ধীরে এর মধ্যে হলুদ, পরিমাণ মতো জিরে এবং ধনে গুঁড়ো দিয়ে দেবো। আমি এর মধ্যে সবকটাই হাফ চামচ করে দিয়েছি, হলুদটা একটু বেশি দিয়েছি যাতে রঙটা ভালো হয়। আর যদি মনে হচ্ছে মশলাটা মিশ্রণটা ড্রাই হয়ে যাচ্ছে, আপনি এর মধ্যে 1 চামচ 2 চামচ জলও অ্যাড করতে পারেন, যাতে আবার মিশ্রণটা নরম হয়ে যায় এবং আপনার জিনিসটাকে কুক করতে সুবিধে হয়, যাতে পুরোটাই ব্যাপারটা মাখো মাখো হয় এবং মিশ্রণটা ভালো মতো সেদ্ধ হয়, পুরো কাঁচা গন্ধগুলো বেরিয়ে যায় এবং রান্নাটা সঠিকভাবে হয়। তার জন্য কিন্তু আমি যেই বাটিতে মশলা করেছিলাম ওর মধ্যে একটু জল নিয়েছিলাম, মশলার বাকি মিশ্রণটার মধ্যে ভালো করে মেখে আমি জলটা আস্তে আস্তে দিচ্ছিলাম ড্রাই হয়ে যাওয়ার জন্য। আর মশলাগুলোও কিন্তু সুন্দরভাবে ফুটে একটা ভালো রান্নার গন্ধ বেরোবে, কাঁচা গন্ধগুলো চলে যায়। অনেক সময় আমরা দেখবেন রান্না ঠিক মতো না হলে পর একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যায়, সব মশলাগুলো যেমন মনে হয় আলাদা আলাদা করে মুখে পড়ছে, দানা দানা ভাব থেকে যায়। এটা যাতে না থাকে, মিশ্রণটা যাতে একদম স্মুথ হয় মাখনের মতো, তার জন্য কিন্তু আপনাকে ভালো করে এটাকে কষতে হবে এবং প্রতিটা মশলা যাতে কষে একেবারে এই মিশ্রণটার মধ্যে মিশে যায় এবং তারপরে দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোবে, বাটারের গন্ধ বেরোবে। তো সেজন্যই আমি এটাকে ভালো করে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে, একবারে পুরো জলটা দেবেন না, 1 চামচ 2 চামচ করে জল দেবেন। এবং তারপরে আমি মিশিয়ে দিলাম দইটা আগে থেকে আমি ফেটিয়ে রেখেছিলাম। এই মিশ্রণের মধ্যে কিন্তু আমি 1 চামচ করে দিচ্ছিলাম এবং সঙ্গে সবার আগে বলে রাখি, এই গ্যাসের আঁচটা কিন্তু একদম কমিয়ে দেবেন এই সময়, কারণ না হলে পরে কিন্তু দই ফেটে যাবে। মিশ্রণে দিয়ে আস্তে আস্তে 1 চামচ করে দিয়ে আমি এই মিশ্রণটার সঙ্গে টক দইটাকে মিশিয়ে দিচ্ছিলাম। দেখুন খুব সুন্দর একটা রং এসছে। অলমোস্ট হয়ে এসছে, রংটাও খুব সুন্দর এসছে এবং এই সময় কিন্তু আমি কড়াইশুঁটিগুলো আগে থেকে ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম, এগুলো আমি দিয়ে দিলাম। যেহেতু এটা কড়াইশুঁটির সিজন, কড়াইশুঁটি অ্যাভেলেবেল এবং সেটা আমরা দিয়ে রাখছি। এখন অবশ্য সারা বছরই প্যাকেট কড়াইশুঁটি পাওয়া যায়, আপনারা সেগুলো দিয়েও পনির বানাতে পারবেন, মাটার পনির, কিন্তু সেগুলো কিন্তু তাহলে আগে থাকতে একটু সেদ্ধ করে নিতে পারেন এবং নিতে হবেই। আর এইটা আর সেদ্ধ করার দরকার নেই, এই গ্রেভিটা যখন প্রিপেয়ার করছেন সেই সময় আপনি কড়াইশুঁটিটা দিয়ে দিলে ওর মধ্যেই ওটা সেদ্ধ হয়ে যাবে। এরপর শেষ পর্যায়ে এসে গিয়েছে, যেখানে আমরা দিয়ে দেব সামান্য গরম মশলা, তার সঙ্গে কুচো করে কেটে রাখা ধনে পাতা এবং কাসুরি মেথি। এগুলো টোটালটাই কিন্তু ধাবা স্টাইল মাটার পনিরের যেটা স্মেল এবং টেস্টের জন্য। কাসুরি মেথিটা ভালো করে হাতে নিয়ে, তার শুকনো থাকে, ভালো করে হাতে ঘষে নিয়ে ডাস্টটা আমি এর ভেতর ছড়িয়ে দিলাম। এবারে মিশ্রণটা দেখুন অলমোস্ট রান্না হয়ে গিয়েছে। শুকিয়ে যাওয়ার আগে মাখো মাখো অবস্থায় এর মধ্যে আমি আগে থাকতে গরম জলে ভিজিয়ে রাখা পনিরগুলো দিয়ে দিলাম এবং ভালো করে অল্প আঁচের মধ্যে এই মিশ্রণটা এখন রেখে এর ওপর দিয়ে যে কারিটা তৈরি হয়েছে, কারিটা আমি ভালো করে পনিরের ওপর মিশিয়ে দিলাম, যাতে পনিরের ভেতরেও কারির স্মেল, এসেন্স, টেস্ট পুরোটাই চলে যায়। এবং এটা কিন্তু সম্পূর্ণটাই অল্প আছে, কাসুরি মেথি দেওয়ার পর থেকে কিন্তু মিশ্রণটাকে আমি একদম অল্প আঁচে রেখেছিলাম। অল্প আছে এই জিনিসটা এখন থাকবে এবং আপনারা চাইলে বাটার অবশ্যই অ্যাড করবেন, টেস্ট কিন্তু এতে আরও বাড়বে। 1 চামচ বাটার অ্যাড করে আমি চাপা ঢাকা দিয়ে এটা রেখে দিলাম। 2 সেকেন্ড পরে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। ধাবা স্টাইল মাটার পনির কিন্তু রেডি। পরোটা, রুটি বা কেউ কেউ চাইলে লুচি দিয়েও খেতে পারেন, তবে আমরা রুটি দিয়ে খেয়েছিলাম। কে কেমনভাবে খেলেন অবশ্যই কিন্তু জানাবেন। ভুল ত্রুটি ক্ষমা করবেন, আমার একটা ছোট্ট প্রয়াস ছিল। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন।